হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আদাব এভরিওয়ান। আজকের যে ক্লাস সেটি হচ্ছে পঞ্চম ক্লাস। তার আগে আমি 4টি ক্লাস দিয়েছি। 4টি ক্লাসের মধ্যে একটি হচ্ছে ম্যারাথন 5 ঘন্টার। সেখানে অফলাইনের যত সব কোয়েশন ছিল সেটা আমি এক ভিডিওতে কভার করে দিয়েছি। 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতটি কোয়েশন ছিল সবগুলি আমি কভার করে দিয়েছি বাংলার মধ্যে। তাই আপনি সেই ম্যারাথনটি প্রথমে দেখবেন, তারপরে এই ভিডিওটি দেখবেন বা এরপরে যে ভিডিওটি আপলোড করছি সেটি দেখবেন। কিন্তু সবার প্রথমে ম্যারাথনটি দেখবেন, কারণ সেখানে অনেক সহজ সহজ কোয়েশন, সহজ থেকে আপনি কঠিনের দিকে যাবেন, সিম্পল টু কমপ্লেক্স। সবার প্রথমে আপনি সিম্পল যে কোয়েশন আছে সেই কোয়েশনটি দেখবেন, তারপরে আপনি কঠিন যে কোয়েশন সেটি দেখবেন। এই যে কোয়েশনগুলি চেয়েছি এইগুলি একটু কঠিন, সেই কোয়েশন থেকে একটু কঠিন, কিন্তু সেখানে যে বেসিক কনসেপ্ট আপনি জানতে পারবেন, সেই কনসেপ্ট থেকে আপনি এইগুলি আনসার করবেন। তাহলে শুরু করা যাক। প্রথম কোয়েশন, নিবিড় পাঠ। এক্সটেন্সিভ রিডিং যে পঠন দক্ষতা নির্দেশ করে। এক্সটেন্সিভ রিডিং মনোরঞ্জনের জন্য পড়া, সম্পাদনার জন্য পড়া, পাঠটি গভীরতর রূপে বোঝার জন্য পড়া, পাঠটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়ার জন্য পড়া। সাধারণত আমরা এক্সটেন্সিভ রিডিং সেই জায়গায় আনসার করি যেখানে দেখি আমরা মনোরঞ্জন, কোনো জয় বা প্লেজারের জন্য পড়ছি। কিন্তু এই যে কোয়েশনের আনসার, অফিসিয়াল আনসার কি মতে 3 নম্বর, আপনার মতে 1 নম্বর হতে পারে আর 3 নম্বর হতে পারে, সেটি আপনি দেখবেন। সেটি আমি বলে দিচ্ছি, কারণ অফিসিয়াল আনসার কি আমি বলছি। কোনো পাঠ বা টেক্সটকে আনুষঙ্গিক তথ্যাবলীর জন্য পড়া হচ্ছে। এক্সটেন্সিভ রিডিং আনন্দ পাঠ বা মজার সঙ্গে পড়া। প্রক্রিয়া পাঠ প্রসেস রাইটিং। নিবিড় পাঠ ইন্টেন্সিভ রিডিং। যখন আপনি ডিটেইলভাবে পড়ছেন, তথ্যাবলীর জন্য ডিটেইল তথ্যের জন্য পড়ছেন, তখন কি করবেন? আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন। এই যে ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, স্কিমিং, স্ক্যানিং, এই সবগুলি আমি আগের ভিডিওতে বলেছি, তাই আপনি আগের ভিডিওগুলা দেখবেন। লিখন প্রক্রিয়া খসড়া বা নকশা প্রণয়ন, ড্রাফটিং করা হয়। পরিকল্পনা প্ল্যানিংয়ের পরে, পুনরীক্ষণের রিভিউয়ের পরে, সম্পাদনার এডিটিংয়ের পরে, পুনর্লিখনের রিরাইটিংয়ের পরে। এই যে ক্লাসগুলো হচ্ছে একদম সিরিয়াল ইউজ হচ্ছে। প্রথমে আপনি ম্যারাথন দেখবেন, তারপরে যে ক্লাস আছে সেই ক্লাসটি, তারপরের ক্লাসটি, তারপরের ক্লাসটি, এইভাবে দেখবেন। তখন আপনি একটি আইডিয়া পারবেন যে কোয়েশন কিভাবে হয়েছে। একটু সহজ থেকে কঠিনের দিকে যাবেন, বা একটি কনসেপ্টের সাথে আরেকটি কনসেপ্ট মিল রয়েছে। এই যে আগের কোয়েশন সেটিও আমি আগে বলেছি। এই যে লিখনের ধাপ, লিখনের যে স্টেজ, সেটি আমি আগের ভিডিওতে বলেছি। তাই আপনি সিরিয়াল ওয়াইজ দেখবেন। সিরিয়াল ওয়াইজ দেখলে আপনার একটু ভালো হবে। আমি একটি প্লেলিস্ট তৈরি করব, যে প্লেলিস্টে সবার প্রথমে যেটি থাকবে সেটি দেখবেন, তারপরে যে ভিডিও থাকবে সেটি একদম সিরিয়ালে দেখে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন। খসড়া নির্মাণ, ড্রাফটিং কখন করা হয়? সবার প্রথমে আপনি প্ল্যান করবেন বা আইডিয়া লাগাবেন বা ব্রেনস্টর্ম করবেন। ব্রেনস্টর্ম করার পর আপনি ড্রাফট করবেন। তাই প্ল্যানিংয়ের পরে আমরা ড্রাফট করি। লিখন প্রক্রিয়ার শেষ ধাপ বা পর্যায় হলো, একদম লিখনের যে স্টেজ আছে, স্টেজের মধ্যে সবার শেষ কোনটি হবে? প্রকাশনা, পাবলিশিং, মনোমানচিত্র বা মাইন্ড ম্যাপিং, তড়িৎ বিকল্প চিন্তা বা বিচার বিবেচনা বা ব্রেইনস্টর্মিং, পুনরীক্ষণ, রিভিউইং আপনি তখন করবেন পাবলিশিংয়ের আগে, রিভিউ করবেন। মাইন্ড ম্যাপিং সবার প্রথমে মাইন্ড ম্যাপ করবেন বা ব্রেইনস্টর্ম করবেন। ব্রেইনস্টর্মিং সবার প্রথমে করবেন, একটু মনে মনে ভাববেন যে কী লিখবো, সেটি লিখবো। এই যে মনে মনে ভাবা, সেটা হচ্ছে আইডিয়া লাগানো, ব্রেইনস্টর্মিং। কিন্তু একদম শেষে কি করবেন? আপনার যখন লেখাটি শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আপনি পাবলিশ করবেন। একটি বুক লেখার জন্য আপনি সবার প্রথমে আইডিয়া লাগাবেন, তারপর লিখবেন, তারপর সবার লাস্টে কি করবেন? সেটি পাবলিশ করবেন। মুক্ত লিখন বা ফ্রি রাইটিং হচ্ছে যে কোনো উৎস থেকে ঋণ নেওয়া লেখা, কবিতা হয়ে ওঠা লেখা,
নিয়মবিধির তোয়াক্কা না করে মনে যা আসে লেখা, জার্নালে আনুষঙ্গিক হিসাবে লেখা। ফ্রি রাইটিং, আপনার মনে যা কিছু আসছে, আপনি কোনো কিছু তোয়াক্কা করছেন না, মনে যা আসছে তা লিখে যাচ্ছেন, মনে যা আসছে সব কিছু লিখছেন, সেটি হবে ফ্রি রাইটিং, কোনো বাধা নেই। ছোট ছোট বাচ্চাদেরকে ফ্রি রাইটিং করানো হয়। শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। এখানে তিনি কি অনুসরণ করেছেন? মনে রাখার উপর তিনি মেমোরাইজেশনের উপর অনেক জোর দিচ্ছেন। সেখানে তিনি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড, যোগাযোগমূলক পন্থা, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড, গঠনমূলক প্রণালী, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। যখন মনে রাখার উপর জোর আসে তখন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হয়, গঠন প্রণালী। স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে আসে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন। আপনি সিলেক্ট করবেন, তারপর দিবেন। তার মধ্যে হচ্ছে একটি কি সিলেক্ট করবেন, 275 গ্রেডেড স্ট্রাকচার আর 3000 রুট ওয়ার্ড। গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে অনেক বেশি মাতৃভাষার প্রয়োগ করা হয়। যেখানে দেখবেন মাতৃভাষার প্রয়োগ অনেক বেশি করা হচ্ছে যে কোয়েশনের মধ্যে, তখন ভাববেন সেটি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে মিনিং বা ইন্টারাকশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারাকশন। যেখানে দেখবেন বাচ্চারা ইন্টারাকশন করছে সেখানে হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ডাইরেক্ট মেথডে আপনি সেটা দেখবেন সেখানে মাতৃভাষার একদম প্রয়োগ হবে না, শুধু যে ভাষা পড়াচ্ছেন সেই ভাষায় ইনস্ট্রাকশন দিবেন। যেমন ইংরেজি পড়াচ্ছেন, তাই শুধু আপনি ইংরেজিতে কথা বলবেন, একদম ডাইরেক্ট, মাতৃভাষাকে বিতাড়িত করে। এভাবে কোয়েশন পাবেন যে মাতৃভাষাকে বিতাড়িত করে কোন মেথডটি, সেখানে হবে ডাইরেক্ট মেথড, সেখানে একদম মাতৃভাষার প্রয়োগ চলবে না। এমনকি ফাইন, কোনো স্কুলের মধ্যে ফাইন লাগানো হয় যে তুমি মাতৃভাষায় কথা বললে ফাইন দিতে হবে। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে মরফিম, সিমেন্টিক, ফোনিম, সিনট্যাক্স। স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড কি হয়? স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড হয় ফোনিম। সিমেন্টিক হচ্ছে মিনিং মেকিং, আর সিনট্যাক্স হচ্ছে স্ট্রাকচার। যখন আপনি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্টের জায়গায় কি সাবজেক্ট আছে, ভার্বের জায়গায় কি ভার্ব আছে, অবজেক্টের জায়গায় কি অবজেক্ট আছে, যে রুল, গ্রামারের যে রুল সেটি কি ঠিক চলেছে, যখন দেখবেন তখন হবে সিনট্যাক্স। একজন শিক্ষিকা মনে করেন যে অন্যান্য দক্ষতা বা সামর্থ্য অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে। এ ব্যাপারে তিনি কোন তাত্ত্বিকের সঙ্গে একমত হচ্ছেন? পিয়াজে, চমস্কি, স্কিনার, ভাইগটস্কি। তিনি যে অভিজ্ঞতার মাধ্যমে ভাষা শিখবে এই কথাটি স্কিনার বলেছেন। চমস্কি বলেছেন যে মানুষের মধ্যে আন্তরিক ক্ষমতা আছে, মস্তিষ্কের মধ্যে একটি ডিভাইস আছে LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই LADর দ্বারা বাচ্চা নিজেই ভাষা শিখতে পারে। পিয়াজে বলেছেন থট কামস বিফোর ল্যাঙ্গুয়েজ, সবার প্রথমে কি থট আসে, তারপরে ল্যাঙ্গুয়েজ আসে। আর বাইগটস্কি বলেছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট আর প্যারালাল প্রসেস টিল 2 years, 2 বছর পর্যন্ত ল্যাঙ্গুয়েজ আর থট প্যারালাল থাকবে। আর কি বলেছেন তিনি, সবার প্রথমে বলেছেন ল্যাঙ্গুয়েজ সবার প্রথমে আসে, তারপরে থট আসে, কিন্তু পরে বলেছেন তিনি কি ল্যাঙ্গুয়েজ আর থট সেটা প্যারালাল হয়ে যায়। শিশুদের সঙ্গে সরল ভাষায় সিম্পল স্পিচ, উচ্চ স্বরগ্রামে হাই পিচ এবং স্বরের উত্থান পতন সহকারে কথা বলা কিসের দৃষ্টান্ত? অতি সাধারণীকরণ, ওভার জেনারেলাইজেশন, ভাষাভিত্তিক কথন, লিঙ্গুইস্টিক স্পিচ, ব্যাবলিং, শিশু পরিচালিত কথন, চাইল্ড ডাইরেক্টেড স্পিচ। এটি হচ্ছে চাইল্ড ডাইরেক্টেড স্পিচ। আর ওভার জেনারেলাইজেশন হচ্ছে যখন দেখবেন বাচ্চাকে ইডি, যে তুমি লাস্টে ইডি লাগাবে, ইডিটি বাচ্চা
যে রুল দেওয়া আছে সেটি অন্যান্য শব্দের সাথে সে ইডি ব্যবহার করে যাচ্ছে, সেটি হবে ওভার জেনারেলাইজেশন, মানে একটি শব্দ সে অন্যান্য শব্দের সাথে জড়িত করেছে। যখন শিখন অক্ষমতা লার্নিং ডিসেবিলিটি থাকলে ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয় বলে পঠন সমস্যা দেখা দেয়। পঠন রিডিং ডিসঅর্ডার। লার্নিং ডিসেবিলিটির মধ্যে রিডিং ডিসঅর্ডার কোনটি? ডিসগ্রাফিয়া, আফেজিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। ডিসগ্রাফিয়া হচ্ছে লেখার সঙ্গে সম্পর্কযুক্ত, যখন বাচ্চা লিখছে তার কিছু বোঝা যাচ্ছে না লেখাগুলি, সেটি হবে ডিসলেক্সিয়া। আফেজিয়া ভাষার সাথে সম্পর্ক, আর ডিসলেক্সিয়া এই যে পঠন ডিসঅর্ডার, রিডিং ডিসঅর্ডার সেটি কি? ডিসলেক্সিয়া। দেখবেন বাচ্চা কি করে, যখন WAS ওয়াজকে আপনি SAW এবং উল্টোভাবে পড়ে, ডাব্লিউকে কখনো এম পড়ে বা এমকে কখনো ডাব্লিউ পড়ছে, যেমন বিকে ডি বলে বা ডিকে বি বলে, এইভাবে যে কনফিউজড হয়ে যায় তখন সে ডিসলেক্সিয়ার সমস্যা হয়। আর ডিসক্যালকুলিয়া, যখন ম্যাথসের যে কোনো সমস্যা আসবে তখন হবে ডিসক্যালকুলিয়া। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর উচ্চারণের ভুল হয়, শিক্ষিকা তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন। ষষ্ঠ ক্লাস 6-এর একজন স্টুডেন্টের উচ্চারণ করতে অনেক ভুল হয়, তখন কি করবেন? তার মা বাবাকে ডেকে অভিযোগ জানাবেন যে সে পারছে না, এভাবে ভুল করছে, সেটা জানাবেন। ভুল করার সময় তাকে থামিয়ে সেই ভুলটি সংশোধন করবেন। যখন সে ভুল করছে তখন তাকে থামানোর পর তাকে সেই ভুলটি সংশোধন করবেন। তার বলা শেষ হলে তাকে সেই শব্দটির সঠিক উচ্চারণ শুনিয়ে দিয়ে সঠিক উচ্চারণটি পুনরাবৃত্তি করিয়ে, যখন ভুল করবে তখন আপনি তৎক্ষণাৎ থামাবেন না, তখন থামালে তার মধ্যে একটি শেম আসবে। পরে যখন সে বলবে না, সে বুঝবে না টিচার আমাকে এইভাবে বলতে পারেন, তখন সে তাকে আর প্রকাশ করবে না। কিন্তু যখন তার বলা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আপনি বলবেন যে এই জায়গায় তোমার ভুল হয়েছে, এটি সঠিক উচ্চারণ, এইভাবে আপনি বলা শেষ হওয়ার পর বলবেন। শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশকে হিতকর বা লাভদায়ক মনে করা হয়। ওই পরিবেশ তৈরির একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শিশুদের মুদ্রিত পাঠ্যপুস্তক প্রদান, মানে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট কোথায় লাভ করে সেটা। শ্রেণীকক্ষ এবং স্কুলের দেওয়ালগুলিতে কৌতূহল দীপক, গল্প, কবিতা এবং শিশু সম্পর্কিত তথ্যবলী সেটে রাখা, শিক্ষক শিক্ষিকাদের মুদ্রিত কর্মবিধি, ম্যানুয়ালস, হ্যান্ডবুক এবং গাইড বই প্রদান করা, শিশুদের অঙ্গুলি মুদ্রণ, থাম্ব প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং এবং অন্যান্য মুদ্রণ কার্যের মতো সৃজনশীল কার্যবলীর সুযোগ প্রদান করা। আপনি কি করবেন? শ্রেণীকক্ষের যে ছোট ছোট ক্লাসে দেখবেন, প্রত্যেক স্কুলে দেখবেন ছোট ছোট ক্লাসের মধ্যে কবিতা লেখা থাকে বা অনেক ছবি থাকে, দেওয়ালের মধ্যে লাগানো থাকে, সেটি কিসের জন্য লাগানো? সেটি প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের জন্য। বা আপনি যে আপনার বিল্ডিং আছে, স্কুলের যে বিল্ডিং আছে, স্কুল আছে, সেই স্কুলের দেওয়ালগুলিতে আপনি নামতা লিখতে পারেন বা ভালো ভালো জিনিস, গল্প লিখতে পারেন। সেটা কি? বালা, এটাকে বলা হয় বালা, বিল্ডিং এজ লার্নিং এইড। বিল্ডিংটাকে আপনি লার্নিংয়ের জন্য তৈরি করে দিলেন। নিপুণ ভারত মিশন লক্ষ্যবালী টার্গেট অনুযায়ী প্রতিটি রাজ্যকে FLN-এর শিক্ষণ লক্ষ্য আবশ্যিক রূপে পূরণ করতে হবে। প্রথম শ্রেণীতে অনুধাবন সহকারে পঠনের লক্ষ্য হল প্রতি মিনিটে 45-60টি শব্দ অর্থ বোধসহ পড়তে পারা, অন্তত 2-3 বর্ণ সম্বন্ধিত সহজ শব্দ পড়তে পারা, বয়স অনুপাতে নির্ধারিত অপঠিত পাঠ আননোন টেক্সট থেকে অন্তত 4-5টি সহজ শব্দ
সম্বলিত ছোট ছোট বাক্য পড়তে পারা, প্রতি মিনিটে অন্তত ৬০টি শব্দ অর্থবোধ সহ পড়তে পারা। এই কোয়েশনের মধ্যে ৩টি কোয়েশন থাকে। এই যে ১ নম্বর একটি কোয়েশন, ১ নম্বর, ২ নম্বর, এই দুইটি অন্য জায়গায় যখন কোয়েশন আসবে তখন আমি এই দুইটি কোয়েশনের আনসারটি বলবো, তখন আপনি পাবেন। কিন্তু এই ১৩ নম্বর যে কোয়েশন, এটির আনসার হচ্ছে এই ৩ নম্বর অফিসিয়াল আনসার কি অনুযায়ীতে। কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়ার জন্য কোনো পঠন কৌশলটি অবলম্বন করবেন। ব্যাপক পাঠ এক্সটেন্সিভ রিডিং, অবিনিষ্ট পাঠ বা খুঁটিয়ে পড়া স্ক্যানিং, আনুপঙ্খিক পাঠ ডিটেইল রিডিং, চোখ বুলানো বা সামগ্রিক ধারণার জন্য। যখন কোনো পরীক্ষার উদ্দেশ্য পড়বেন তখন সেখানে কি করবেন, আপনি স্ক্যানিং করবেন। বা যদি এখানে স্ক্যানিং এক্সটেন্সিভ রিডিং, যদি এখানে এক্সটেন্সিভ মনোরঞ্জনের জন্য যখন পড়বেন তখন এক্সটেন্সিভ রিডিং করবেন। আর স্কিমিং করবেন যখন আপনি জেনারেল আইডিয়া জাস্ট জিস্ট বার করার জন্য পড়বেন তখন আপনি স্কিমিং করবেন। শিক্ষিকা তার শিক্ষার্থীদের লিখন সামর্থ্যের উন্নতি যাচাই করতে চান। এ ব্যাপারে কোনটি তার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হবে? সাক্ষাৎকার, ইন্টারভিউ, রুব্রিক্স, পোর্টফোলিও, আত্মমূল্যায়ন, সেলফ অ্যাসেসমেন্ট। সেখানে পোর্টফোলিও কি, সেখানে আরও 2টি ভিডিওতে আমি বলেছি, আপনারা ওই ভিডিওগুলি দেখতে পারবেন। এই যে ক্লাস, এটি ক্লাস একটি সিরিয়াল ওয়াইজ চলেছে, একটি ভিডিওর পর আরেকটি ভিডিও, কারণ একটি কোয়েশনের যে কনসেপ্ট আছে সেই কোয়েশনের মধ্যে আমি কনসেপ্টটি দিয়েছি। তাই আপনারা একটি সিরিয়াল ওয়াইজ দেখবেন। যখন সবার প্রথমে ম্যারাথন ক্লাসটি দেখবেন, তারপরে যে সিরিয়াল ওয়াইজ আমি প্লেলিস্ট তৈরি করব সেই প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিও দেখবেন। আর সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে যখন আপনি কোনো কিছু লেখার জন্য দিলেন, লেখার পর যে বাচ্চাটি লিখলো তখন বলল যে ম্যাডাম আমি লিখে ফেলছি বা স্যার আমি লিখে ফেলছি, তখন কি করবেন, আপনি বলবেন যে তুমি নিজে নিজে এই আনসারের মধ্যে কত মার্ক দিবে, তুমি নিজে নিজে এখানে কি মার্ক দিতে চাও, সেখানে হবে সেলফ অ্যাসেসমেন্ট। রাস্তায় কেউ আপনাকে একটি লিফলেট বা প্রচারপত্র দিল, সেই পড়ার জন্য আপনি কোন পঠন কৌশলটি অবলম্বন করবেন? নিবিড় পাঠ, ইন্টেন্সিভ রিডিং, খুঁটিয়ে বা তন্ন করে পড়া স্ক্যানিং, পূর্ব পাঠ প্রি রিডিং, উপর পড়া স্কিমিং। এখানে পূর্ব পাঠের কথা আসছে না। পূর্ব পাঠ মানে পড়ার আগে যে হয় সেটা কি প্রচারপত্র কি পড়ার আগে আসছে? সেটি তো ভুল। তারপরে হচ্ছে ইন্টেন্সিভ আপনি কি যে কোথায় যাচ্ছেন, রাস্তায় কেউ একজন আপনাকে পত্রটি দিল, সেটি কি আপনি ডিটেইলভাবে পড়বেন? সেটা কখনো করবেন না। স্ক্যানিং, আপনি কি সেটাকে খুঁটিয়ে তন্ন করে পড়বেন, যে কোথায় আছে দেখি সেটি, সেভাবে পড়বেন না। প্রি রিডিং তো হবে না। সেখানে আপনি জাস্ট উপর একটি জেনারেল আইডিয়ার জন্য পড়বেন, স্কিমিং করবেন আপনি। পঠনের জন্য সবচেয়ে উপযোগী কোনটি? পঠন হচ্ছে কেবল প্রতীকগুলির সংকেত উদ্ধার করা, ডিকোডিং সিম্বল। পঠন হচ্ছে পাঠটি সঠিকভাবে উচ্চারণ করা। পঠন হচ্ছে পাঠটিকে অনুধাবন করা, কম্প্রিহেন্ডিং। পঠন হচ্ছে পাঠের বানানগুলি মুখস্থ করা। পঠন মানে রিডিং। আপনি একটি গল্প পড়ছেন, গল্প পড়ার পর আপনি কিছু বুঝতে পারছেন না, তাহলে সেটা কি উপযোগী হবে? যখন আপনি কম্প্রিহেন্ড করতে পারবেন, যখন আপনি বোঝার সাথে পড়বেন, তখন সেটি হবে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ। ক্লাসে পাঠ পূর্ব কার্য, প্রি রিডিং অ্যাক্টিভিটি হচ্ছে ক্লাসে যেমন একটি গল্প পড়াবেন, গল্প পড়ানোর আগে প্রি রিডিং আগে আর পোস্ট রিডিং পরে। তো প্রি রিডিংয়ের অ্যাক্টিভিটি কোনটি? উপস্থিত পাঠটির সঙ্গে শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞানের সংযোগ ঘটানো, উপস্থিত পাঠটির সংক্ষেপীকরণ সামারাইজ,
উপস্থিত পাঠটি মুখস্থ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, শিক্ষার্থীদের দূর শব্দগুলির অর্থ মুখস্থ করানো। যখন দেখবেন মুখস্থ শব্দটি আসছে তখন অপশনটি নেগেটিভ হবে। যদি নেগেটিভ থাকে, যখন মুখস্থ শব্দটি আসবে তখন আপনি নেগেটিভ ভেবে এটি কেটে দিবেন। যদি কোয়েশনের মধ্যে নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ আনসারটি চুজ করবেন, আর না কখনো আপনি মুখস্থ শব্দটি চুজ করবেন না, ভুলেও না। সামারাইজ তো যখন পাঠ শেষ হয় তখন আমরা সামারাইজ করি। উপস্থিতি পাঠটির সঙ্গে শিক্ষার্থীদের পূর্ববর্তী জ্ঞানের সংযোগ ঘটানো, তাদের যে প্রিভিয়াস নলেজ আছে সেই প্রিভিয়াস নলেজকে আপনি প্রথমে অ্যাক্টিভ করবেন, তারপর আপনি যে গল্প পড়াবেন সেটি বলবেন। তাই সবার প্রথমে কি প্রিভিয়াস নলেজ অ্যাক্টিভ করা। মুক্ত লিখন বা ফ্রি রাইটিং লিখন প্রক্রিয়া রাইটিং প্রসেসের কোন পর্যায়ে শিক্ষার্থীদের সাহায্য করে? সম্পাদনার স্তরে, প্রুফ রিডিংয়ের স্তরে, পর্যালোচনা বা পুনরীক্ষণের স্তরে, পূর্বলেখ, প্রি রাইটিং এবং আবিষ্করণ বা উদ্ভাবনের ডিসকভারি স্তরে। যখন আপনি প্রি রাইটিং করবেন, আবিষ্করণ বা উদ্ভাবনের ডিসকভারি স্তরে এই রাইটিংয়ের ফ্রি রাইটিংটি সাহায্য করে। লিখন প্রক্রিয়ায় মুক্ত লিখনের স্তরে কোন প্রকৌশলটি কার্যকর? মানচিত্র বা মাইন্ড ম্যাপিং, সামারাইজিং, নোট মেকিং, এডিটিং, সম্পাদনা। সবার প্রথমে মাইন্ড ম্যাপ করতে হয়, ব্রেইনস্টর্মিং করতে হয়। যদি ব্রেইনস্টর্ম করেন না তাহলে আপনি ভালোভাবে লিখতে পারবেন না। কোনো ভাষার ধ্বনির ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় ফনিম। ধ্বনির যে ক্ষুদ্রতম একক, ধ্বনি বলতে সাউন্ডের সবচেয়ে ক্ষুদ্রতম কি? সাউন্ড যখন আসবে তখন ফনিম হবে। আর যখন মিনিং মেকিং যে সেন্সটি কি হচ্ছে সেটি হবে মিনিং, এই সিমেন্টিক্স তখন হবে। আর সিনট্যাক্স যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট গ্রামারের যে রুলগুলি সঠিকভাবে চলছে সেখানে হবে সিনট্যাক্স। ফনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, সিমেন্টিক মিনিং মেকিং সেন্সটি কি সঠিক আছে সেটা। আর মরফিম হচ্ছে মিনিং, অর্থপূর্ণ। যদি সাউন্ড থাকতো না সেখানে শুধু অর্থপূর্ণ একক, ভাষার অর্থপূর্ণ সেখানে মরফিম হয়ে যেত। এই মরফিম এবং সিমেন্টিক্সের মধ্যে আপনারা হয়তো কনফিউজড হয়ে যাবেন। মরফিম হচ্ছে স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে ক্ষুদ্রতম একক সেটি। কিন্তু সাউন্ড যখন আসবে সাউন্ডের ক্ষেত্রে ফনিম হবে, আর যদি সাউন্ড থাকতো না, ধ্বনি থাকতো না, সেখানে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ হতো মরফিম। তো সাউন্ড আসার কারণে ফনিম হচ্ছে, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড হচ্ছে ফনিম। আর সিমেন্টিক্স যখন সেন্স, সেখানেও মিনিংয়ের কথা, যে সেন্সটি যেমন মাই আঙ্কেল কি, মাই আঙ্কেল হ্যাজ এক্সপায়ার্ড, এখানে হ্যাজ এক্সপায়ার্ড, মাই আঙ্কেল হ্যাজ এক্সপায়ার্ড, তখন সেখানে কি একটি সেন্সটি কি চলে আসছে? আঙ্কেল কি কখনো এক্সপায়ার্ড হবে না, তখন সেখানে কি হবে? সিমেন্টিক্যালি রং আছে এখানে। পাস্ট অ্যাওয়ে, মাই আঙ্কেল ইজ পাস্ট অ্যাওয়ে এভাবে বলতে পারতেন, কিন্তু যে এক্সপায়ার্ড, তিনি কি কোনো মেডিসিন ছিলেন যে এক্সপায়ার্ড হয়ে গেছেন, তখন যে সেন্স বার হচ্ছে না, সেই সেন্সের ক্ষেত্রে সিমেন্টিক্স হয়। আর মিনিংয়ের ক্ষেত্রে মরফিম, স্মলেস্ট ইউনিট সাউন্ড ফনিম, সিনট্যাক্স স্ট্রাকচার। একজন শিক্ষিকা বিশ্বাস করেন মানুষ ভাষা অর্জনের সামর্থ্য নিয়েই জন্মায়।
তার এই বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে সক্রিয় অনুবর্তন, অপারেন্ট কন্ডিশনিং, পর্যবেক্ষণমূলক শিখন, অবজারভেশনাল লার্নিং, নেটিভিজম বা সহজাত সামর্থ্যবাদ, সশক্তিকরণ বা দৃঢ়করণ, রিইনফোর্সমেন্ট। শিক্ষিকা বিশ্বাস করেন যে মানুষ অর্জনের সাথেই জন্মায়। সেটি কি কে বলেছেন? সেই কথা বলেছেন নম চমস্কি। সে নম চমস্কি কি নেটিভিজম বা নেটিভিস্ট। সব নবজাত শিশুর মুখে দুর্বোধ্য অর্থহীন আওয়াজ বা ধ্বনি কুইং অ্যান্ড বেভলিং করে। কোন তাত্ত্বিক প্রেক্ষিতে এটিকে সমর্থন করে? বিহেভিয়ারিস্ট থিওরি, নেটিভিস্ট থিওরি, অপারেন্ট কন্ডিশনিং থিওরি, কগনিটিভ থিওরি। কুইং অ্যান্ড বেভলিংকে কারা সমর্থন করেন? নেটিভিস্ট থিওরি কুইং এবং বেভলিংকে সমর্থন করেন। গীত 5টি বিভিন্ন ভাষার স্বচ্ছন্দ কথা বলতে পারে, অতএব তাকে বলা যায় সে 5টি ভাষায় কথা বলতে পারে। তাকে কি বলবেন? বাইলিঙ্গুয়াল, দ্বিভাষিক বক্তা, বহুভাষিক পলিগ্লট, একভাষিক বক্তা, মনোলিঙ্গুয়াল স্পিকার, ভাষাবিদ। লিঙ্গুইস্ট, ভাষাবিদ মানে হচ্ছে লিঙ্গুইস্ট। যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করা হয় তখন তাকে বলা হয় লিঙ্গুইস্ট। মনোলিঙ্গুয়াল, যে একটি ভাষায় কথা বলতে পারে তাকে বলা হয় মনোলিঙ্গুয়াল। পলিগ্লট, যে কয়েকটি ভাষা জানে, 5টি ভাষা সে জানে, তাকে কি বলবেন? পলিগ্লট বা বহুভাষিক। আর দ্বিভাষিক তত্ত্ব, বাইলিঙ্গুয়াল স্পিকার, যখন 2 ভাষায় কথা বলতে পারে তখন সেটি হবে বাইলিঙ্গুয়াল স্পিকার। ভাষা শিক্ষণ বিষয়ে নিচের কোন মন্তব্যটি ঠিক? মানে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের বিষয়ে কোনটি সঠিক? প্রতিটি ব্যক্তি একই গতিতে ভাষা শেখে। একজন ব্যক্তি কম বয়সে কোনো ভাষা শিখতে পারে। একজন ব্যক্তি তার জীবনকালে 2টি ভাষা শিখতে পারে। জীবনের মধ্যেই মাত্র 2টি ভাষা শিখতে পারে। একজন ব্যক্তি যে কোনো বয়সে কোনো ভাষা শিখতে পারে, কিন্তু বয়স কম থাকলে শিখতে সুবিধে হয়। এই অপশনটি সঠিক। যে কোনো বয়সে আপনি ভাষা শিখতে পারবেন। কিন্তু যে নম চমস্কি যে এলইডি কথা বলেছেন, এলইডি 5 বছর বয়স পর্যন্ত আপনার যে বাচ্চা সে অনেক স্পিডে ভাষা শিখতে পারবে। তাকে যত ভাষা দিবেন সে শিখতে পারবে। কিন্তু যখন একটু বয়স হয়ে যাবে, এলইডিটা বয়সের সাথে সাথে উইক হয়ে যায়, তখন ভাষাটা শিখতে একটু অসুবিধা হবে। কিন্তু অসুবিধা হবে না, একদম বলতে পারবেন না যে অসুবিধা হবে, মানে একটু সময় লাগবে। কিন্তু যদি ছোটো বাচ্চাদেরকে দেন সে তৎক্ষণাৎ ভাষা শিখে ফেলতে পারবে। 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া সাধনার দৃষ্টিশক্তি কম। একজন ভাষা শিক্ষক হিসাবে আপনি কোন পন্থাটি অবলম্বন করবেন? কর্তৃপক্ষকে তার জন্য কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করার অনুরোধ, তার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করা এবং শ্রুতি সামগ্রীর অডিও ম্যাটেরিয়াল মাধ্যমে তাকে সহায়তা প্রদান করা, তাকে কোনো বিশেষ স্কুলে বদলি করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করা, অন্যদের তুলনায় খারাপ ফল করার জন্য তাকে ক্ষমা করা। এই যে 3টি অপশন, 3টি অপশন নেগেটিভ। কিন্তু যে 2 নম্বর অপশনটি, তার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করবেন এবং অডিও ম্যাটেরিয়াল, যেতে তার দৃষ্টিশক্তি কম সেজন্য আপনি কী করবেন? একটি অডিও ম্যাটেরিয়াল দেবেন, তখন সে ভালোভাবে কী করবে? শুনতে পারবে। তাই 2 নম্বর অপশনটি হচ্ছে সঠিক অপশন। আপনি রান্না করার ঠিক আগে সেই পদটির রন্ধন প্রণালী যে রেসিপি পড়েছেন, এখানে আপনি কোন পঠন কৌশল করেছেন? ঠিক আগে, যখন রান্না করছেন এর ঠিক সেই সময়ের একটু আগে, তখন আপনি কোনটি রিডিং টেকনিক ব্যবহার করেছেন? এক্সটেন্সিভ রিডিং, স্ক্যানিং, প্রি রিডিং, স্কিমিং। যখন আপনি রান্না করবার একটু আগে পড়ছেন তখন আপনি কি করবেন? স্ক্যানিং করবেন। যে সাথে সাথে যখন আপনি এক তিলে পড়বেন তখন আপনি স্ক্যানিং করবেন। শিশু পরিচালিত কথন, চাইল্ড সেন্টার্ড স্পিচ এর ব্যাপারে নিচের কোনটি সবচেয়ে বেশি যথাযথ? এতে সম্পূর্ণ বাক্যে কথা বলার ব্যাপার থাকে, এতে পুনরাবৃত্তি অবকাশ কম থাকে, এটি পূর্ব অভিজ্ঞতাকে সংযুক্ত করে,
এটি মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে প্রণোদিত। চাইল্ড ডাইরেক্টেড স্পিচ হচ্ছে এটি সম্পূর্ণ বাক্য কথা বলার ব্যাপারে থাকে। মৌখিক ভাষার উন্নয়ন ভবিষ্যৎ ভাষা শিখনের একটি মজবুত ভিত্তি তৈরি করে দেয়। মৌখিক ভাষার উন্নতির জন্য ক্লাসরুমে কোনটি চর্চা করা যেতে পারে? যে অরেল ভাষার উন্নতির জন্য ক্লাসরুমে কি করা যেতে পারে? পাঠ্যপুস্তকের কোনো পরিচ্ছেদ, গল্প, শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের সমবেত অনৈতিক পাঠ, দূর শব্দাবলীর উচ্চারণ অনুশীলন, শিক্ষার্থীদের দ্বারা কবিতাগুলি মুখস্থ এবং আবৃত্তি, শিক্ষার্থীদের পছন্দ সহ গল্প কাহিনী থেকে চরিত্র বিনয়মূলক কার্যাবলী পরিচালনা করা। তখন কি করবেন? আপনি অভিনয় করাবেন, রোল প্লে করাবেন, চরিত্র বিনয়মূলক কার্য পরিচালনা করবেন। যে তারা বলবে, যখন তারা স্টেজের উপর গিয়ে বলবে তখন কি করবেন? যেমন একটি স্টেজ রেডি করবেন, তাদেরকে বলার জন্য দেবেন যে তোমরা তোমাদের যে পছন্দের একটি নাটক আছে সেটি অভিনয় করে দেখাও। তখন তারা কি করবে? তারা কথা বলবে, বেশি বেশি কথা বলবে। তখন তাদের যে অরেল রিডিং বা অরেলের যে সমস্যা থাকবে সেটা চলে যাবে। ক্লাসে একটি শিশু ঠিকমতো পড়তে পারে না, শিক্ষক তার প্রতি আলাদাভাবে মনোযোগ দেন এবং সেই ধরিয়ে দিয়ে শিশুটিকে পড়তে সাহায্য করেন। ভাইগোস্কি বিচার অনুযায়ী এই ধরনের সহায়তাকে বলা হয় রিইনফোর্সমেন্ট, স্ক্যাফোল্ডিং, কন্ডিশনিং, মডেলিং। ভাইগোস্কি এই যে এইভাবে কোয়েশ্চন, এখানে এভাবেও কোয়েশ্চনটি হতে পারে বা হয়। এই কোয়েশ্চনটি অনেক ইম্পর্টেন্ট। যে একটি হেল্প করছেন তিনি, টেম্পোরারি হেল্পকে স্কেপ ফোল্ডিং বলা হয়। যখন একটি বাচ্চা সাইকেল চালানো শেখে তখন যে আপনি তার কেরিয়ারে ধরে তাকে চালানো শেখান, তখন আপনি টেম্পোরারি হেল্প দেন। তখন এই যে টেম্পোরারি হেল্পটাকে কি বলা হয়? ভাইগোস্কির মতে এটি হচ্ছে স্কেপ ফোল্ডিং। এভাবে অনেক জায়গায় কোয়েশ্চন দেখবেন যে টিচার এইভাবে হেল্প করছেন বা বড়রা হেল্প করছেন, তখন স্কেপ ফোল্ডিং হচ্ছে। এটাকে বলা হয় MKO, মানে মোর নলেজ আদার। আপনি যে বিষয়ে জানেন তার থেকে একটু বেশি সে জানে, সেজন্য তাকে বলা হয় MKO, মোর নলেজ আদার। তাহলে 15টি 30টি কোয়েশ্চন এখানে শেষ হলো। আমি 5টি ক্লাসের মধ্যে 5টি ক্লাস দিয়েছি, তার মধ্যে একটি হচ্ছে ম্যারাথনটি আপনারা অবশ্য দেখবেন। আর আপনাদের সব বন্ধুদেরকে সাথে ভিডিওগুলি শেয়ার করবেন, কারণ এই চ্যানেলটি হচ্ছে নতুন। ভিডিওগুলো মানুষদের কাছে এত জলদি বা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। যদি আপনারা একটু শেয়ার করেন তাহলে চ্যানেলটি জানা হবে যে এই চ্যানেলে বাংলার ক্লাস দেওয়া হচ্ছে। আপনি তাই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যদি আমার বোঝানোটি ভালো লাগে বা আমি বোঝাতে পারছি, কারণ আমি একদম নতুন, সবার প্রথমে মানুষ কি করে? আগে চেষ্টা করে। তা আমি চেষ্টা করছি যে আমি পড়ানোর জন্য। তাহলে আপনি কি করবেন? ভিডিওটি শেয়ার করবেন বা আপনার মতামতটি দিবেন যে আমার পড়ানোটি কিভাবে হয়েছে, যে আমি একটু ফিডব্যাক দিবেন যে তুমি এই জায়গায় ভালো করো দাদা, তুমি এই জায়গায় ভালো করতে পারো বা অন্য জায়গায় একটু এইভাবে বলতে পারো। আপনি যে আমার ভুল আছে সেটি আপনি ফিডব্যাক দেবেন। থ্যাংক ইউ।